আরে পবন, তুই কোথায় রে? হ্যাঁ মা, এখানে। আরে বাবা, অমল যে এখনো এলো না, অনেক দেরি হয়ে গেল তো। মা তুমি চিন্তা করো না, আমি বাস স্ট্যান্ডে গিয়ে দেখছি দাদা এসেছে কিনা। আসলে আমি দাদাকে সাথে নিয়ে আসছি। হ্যাঁ, এটা ঠিক আছে, যা বাবা, একটু তাড়াতাড়ি যা। মায়ের এই কথা শুনে ছোট ছেলে পবন বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ এগিয়েই দেখলো ওর দাদা অমল হেঁটে আসছে। আরে দাদা, আজকে এত দেরি হলো? হ্যাঁ রে, খুব ক্লান্ত হয়ে পড়েছি। এরপরে ওরা বাড়িতে পৌঁছালে পবন ওর দাদাকে জল খেতে দেয়। এরপরে ওর মা এসে জিজ্ঞেস করে, কি হলো বাবা, আজকে এত দেরি হলো? এই শহরের লোকগুলো ডাকাত একেবারে। 10 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করে। আরে হয়েছে কি, সেটা তো বলবি। আরে মা, জমির জন্য সারের দরকার ছিল না, দাদা ওটাই আনতে গেছিল। কিন্তু দাদা, আরে সেই কথাই তো বলছি, সরকারি সমিতিতে আর কোনো সার ছিল না, আর বাইরে তো আকাশ ছোঁয়া দাম। এক গাদ বস্তা হলে তাও নয় ভেবে দেখতাম, কিন্তু গোটা জমির জন্য এত টাকা দিয়ে কি করে কিনবো মা? ঠিকই বলেছ দাদা, ভাবো তো ওরা কত উপরি কামাচ্ছে। আমরা তো গ্রামে শুধু খেটেই মরি, আসল পয়সা তো শহরে, গ্রামে নেই। ঠিকই বলেছ, 2 টাকার জিনিস 4 টাকা, আর 4 টাকার জিনিস 10 টাকা। সকালে বেরিয়েছিস, কিছু খাবার খেয়েছিস? খিদে তো খুব জোরেই পেয়েছিল মা। রাস্তায় একটা ফুচকাওয়ালা যাচ্ছিল, তার কাছে গেলাম, সেও বলে কিনা 10 টাকায় মাত্র 3টে ফুচকা। হে ভগবান, আমাদের এখানে তো 10 টাকায় 5টা ফুচকা। হ্যাঁ দাদা, আর কত ভালো। হ্যাঁ ভাই, আর বলিস না, আমি তো মাত্র 1 প্লেটই খেয়েছিলাম, আর সেটাও এত বেকার ছিল কি বলবো। আমার পুরো 10 টাকাই চলে গেল। দাদা তুমি দেখো, আমি কালকেই তোমার জন্য খুব ভালো ফুচকা বানাবো। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন হয়ে গেল তোর হাতের ফুচকা খাওয়া হয় না, কালকে নিশ্চয়ই বানাবো। পরের দিন মা কোথায়? কি হয়েছে, কেন চিৎকার করছিস? তুমি তো বলেছিলে যে ফুচকা বানাতে তুমি আমার সাহায্য করবে। চল ভাই, আমি তোকে সাহায্য করছি। আরে না দাদা, আমি তো মজা করছিলাম। আমি ফুচকা বানিয়ে ফেলেছি, এবার যাও তাড়াতাড়ি বাটি হাতে চলে এসো। এরপরে পবন ঘাড়ে একটা গামছা রেখে ঠিক ফুচকালার মতোই ওর মাকে আর দাদাকে ফুচকা খাওয়াতে লাগলো। আহ ভাই, দারুণ। তোর ফুচকাটা তো ওই শহরের ফুচকালার থেকে 10 গুণ, না না 100 গুণ ভালো। শোন না, তুই একটা কাজ কর, তুই একটা ফুচকার ঠেলা লাগা। আরে ভগবান তোকে এত ভালো একটা গুণ দিয়েছে, সেটাকে কাজে লাগা। ঠেলা দেবে কিনা জানি না, কিন্তু ওর বউ ওর থেকে খুব খুশি থাকবে, এত সুন্দর ফুচকা যে বানায়। দাদা, তুমি আমার বউয়ের কথা বলছো? প্রথমে নিজে তো আগে ঘরে একটা বউ আনো, তারপর না হয় আমার বিয়ে হবে। আমি তারপর বৌদিকেও দারুণ ফুচকা খাওয়াবো। পবনের কথা শুনে ওর দাদার মা হাসতে লাগলো। এর কিছুদিন পর অমলের বিয়ে অনিতার সাথে, আর এর কিছু বছর পর পবনের বিয়ে পার্বতীর সাথে হয়। দুই ছেলের বিয়ে দিয়ে নন্দা দেবী খুব খুশি ছিলেন। তারপর একদিন, আজকে না ফুচকা খেতে ইচ্ছা করছে। হ্যাঁ মা, আমিও খাবো। এখানে গ্রামে কোথাও ফুচকা পাওয়া যায় না? তুমি ফুচকা খাবে? হ্যাঁ মা, কিন্তু তুমি হাসছো কেন? আরে পার্বতী, মনে হয় তুমি আমার ভাইকে এখনো ঠিক মতো চিনে উঠতে পারোনি। ভাই এত ভালো ফুচকা বানায় কি যে বলবো। কি ঠাকুরপো, সত্যি? ঠিক আছে চলো, আজকে তাহলে সবাইকে ফুচকা খাওয়াবো। ওই দিন ফুচকা বানানোর সময় পরিবারের সবাই পবনকে সাহায্য করেছিল। তাড়াতাড়ি বাটি নিয়ে আসি, আমি তো আর ওয়েট করতেই পারছি না। হ্যাঁ পার্বতী, সবার জন্য নিয়ে এসো, আমরাও তো খাবো। পবনের হাতের ফুচকার স্বাদ ওর মা আর ওর দাদা তো জানতই, কিন্তু ওই দিন পার্বতী আর অনিতাও প্রশংসা না করে থাকতে পারল না। সত্যি ঠাকুরপো, তুমি শহরেই বিক্রি করতে চাও? ওখানে তুমি 10 টাকার 3টে ফুচকা দিলেও সবাই লুফে নেবে। সত্যি বলছি। হ্যাঁ, এটা তুমি ঠিকই বললে দিদি, এত সুন্দর ফুচকা আমি এর আগে কখনো খাইনি। কিন্তু ওই দিনের ওই কথাটা আর এগোলো না। এরপর অমল আর অনিতা একটা ছেলেকে জন্ম দিল। সময়ের সাথে সাথে বাবলু বড় হতে লাগলো। বাবলু পবনের খুব প্রিয় ছিল। তারপর একদিন, এবার যে খুব খরা হয়েছে, কি যে চাষ করব আর কি যে খাবো। হ্যাঁ রে, আমিও তো বুঝতে পারছি না। দাদা, একটা কথা বলবো? হ্যাঁ বল না। আমি ভাবছি শহরে গিয়ে কোনো কাজবাজ দেখি, এখানে তো এমনিও কিছু হচ্ছে না। তুই ঠিকই বলছিস, মা না থাকলে আমিও যেতাম। আমরা 2 ভাই মিলে শহরে গিয়ে পরিশ্রম করে উপার্জন করতাম। দাদা তুমি চিন্তা করো না, শহর থেকে আমি টাকা পাঠিয়ে দেবো। সন্ধেবেলা সবাইকে এই কথাটা জানানো হলে পরিবারের সবাই মন ভার করে সম্মতি জানালো, কারণ সংসার চালানোর জন্য পবনকে যেতেই হতো। ঠাকুরপো, তুমি আমার একটা কথা শুনবে? হ্যাঁ বৌদি, বলো না। ওই দিন আমি আর পার্বতী মিথ্যে বলছিলাম না কিন্তু। শহরে যখন যাচ্ছ, একবার নিজের ভাগ্যটা যাচাই করে দেখো না, ফুচকার ঠেলা দিয়ে দেখো না। হ্যাঁ, এটা তো আমারও মনে হয়। বুঝলি ভাই, মা আর বৌদি যেমন বলছে তেমনটা একবার চেষ্টা করে দেখ। ঠিক আছে দাদা,
আমি প্রচুর পরিশ্রম করব। এরপর পবন বাড়ি থেকে কিছু টাকা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল আর শহরে গিয়ে ফুচকার ঠেলা দিল। আস্তে আস্তে ঠিকঠাক উপার্জন হলে সে পার্বতীকেও শহরে নিয়ে এলো। মাঝে মাঝে সে গ্রামে এসে দাদাকে কিছু টাকা দিয়ে যেত। এইভাবেই সময়ের সাথে সাথে বাবলু বড় হয়ে যায় আর সে একদিন পবনকে ফোন করে। কাকা কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, তুই কেমন আছিস? অনেকদিন পর ফোন করলি। হ্যাঁ, এটাই তো বলছি, পরীক্ষা শেষ, ছুটি, শহরে আসছি। বাহ, তা বলছি আমি আসবো তোকে নিতে। আমি চলে যেতে পারবো, আমি এখন বড় হয়ে গেছি তো। পবন বাবলুর কথা শুনে হেসে উঠল। তার দুদিন পরে বাবলু শহরে চলে আসে আর পবন ওকে ফুচকার ঠেলায় নিয়ে আসে। নে ফুচকা খা। দাও কাকা, তোমার হাতের ফুচকাকে তো বাড়িতে সবাই খুব মিস করে, আমিও। হ্যাঁ রে, ঠাকুরের আশীর্বাদে রোজ 500-600 টাকা ইনকাম হয়েই যায়। হ্যাঁ কাকা, কিন্তু এই জায়গাটা তো খুব ভালো, এখানে তো অনেক লোক যাতায়াত করে। তাও আরে ভাইপো, এটা বড় লোকদের শহর, এখানে বেশিরভাগ লোক হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে, তাও এক প্লেট 50 টাকা করে। তাহলে তোমার ঠেলাটাকেও আমরা হোটেল বানাবো, এতে ভালো লাইট লাগাবো। কিন্তু বাবলু, তাতে কি হবে? ফুচকা তো সেই একই থাকবে। হ্যাঁ, তাতেও কিছু নতুন করব, কিছু আলাদা রকমের, যাতে লোক তোমার কাছে আসে। তা তুই কি ভাবছিস বলতো? বাবলু গ্রাম থেকে ওর জন্য অনেক কাঁচা আম নিয়ে এসেছিল। পরের দিনে সে ফুচকার জলে কাঁচা আমের আচার বানিয়ে মিশিয়ে দিল আর তার সাথে ছোট ছোট করে আমের পিস করে জলের মধ্যে মিশিয়ে দিল। এবার থেকে কেউ ফুচকা খেতে এলে জিজ্ঞাসা করবে যে আমের ফুচকা খাবে না আলুর ফুচকা খাবে। হ্যাঁ, আর কাঁচা আমের ফুচকা কি করে হবে? যারা বেশি টক ফুচকা খেতে চাইবে, তুমি তাদের ফুচকাতে 2টো কাটা আমের পিস দিয়ে দেবে, ব্যাস। পবন সেটাই করলো। তারপর আর কি, টক প্রেমী লোকেদের ভিড় লেগে গেল। পরের দিন সে দ্বিগুণ ফুচকা বানিয়ে নিয়ে এলো আর সেগুলো দেখতে দেখতে শেষ হয়ে গেল। আর সে প্রায় 3000 টাকা লাভ করলো আর গোটা শহরে পবনের ফুচকা প্রসিদ্ধ হয়ে গেল। এর কিছু বছর পর, কি বড় বাড়ি! হ্যাঁ মা, আর আমরাও তো অনেকজন, বলো। সে ঠিক আছে, কিন্তু আমি থাকবো কোথায়? আপনার জন্য আলাদা ঘর মা। বাবা, আমি তো একলা থাকতে পারবো না, বলো আমার সাথে কে থাকবে? নন্দাদেবীর এই কথা শুনে সবাই হাত তুলল। আজকে পবনের হাতের গুণ আর বাবলুর বুদ্ধি ওদের পরিবারকে দাঁড় করিয়ে দিল। অদিতি, ও অদিতি, এদিকে আয় না মা, আমি আটাটা মেখে রেখেছি, রুটিগুলো করে নে, তোর বাবা তো আসার সময় হয়ে গেল। কি মা, আটাটা আমি মেখে রাখতাম, রোজ রোজ আমাকে কেন রুটি করতে বলো? যাতে শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের নাক না কাটা যায়। আটা তো তুই ঠিকঠাক মেখে নিস, কিন্তু এখনো পর্যন্ত গোল করে রুটি বেলতে পারিস না, তাই রোজ রোজ করলেই তো ঠিক পারবি। উফ, রান্নাঘরে কি সাংঘাতিক গরম মা, তার উপরে গ্যাসের সামনে দাঁড়িয়ে এত রুটি করতে হবে। উফ! অতগুলো মানে? বাবা খাবে 4টে, আমি খাবো 3টে, আর তুই খাবি 2টো, মাত্র তো 9টা রুটি। 9টা রুটি কি কম মা? না না, আমি এত রুটি করতে পারবো না, কিছুদিন আগেই তো আমি ফেসিয়াল করিয়েছি মা, এই গরমে দাঁড়িয়ে রুটি করলে আমার গালে তো পিম্পল এসে যাবে। হে ভগবান, এখনকার মেয়েদের যে কি হয়েছে কে জানে। আর আমাদের সময়কে দেখো, এক দিন 40টা করে রুটি করতে হতো যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, আর এই মেয়ে কি বলে? হ্যাঁ, সেটা তো তুমি পারবেই, কারণ তোমার শ্বশুরবাড়ি পাহাড়ের মাঝখানে ছিল, যেখানে গরম ছিল না। তারপরে স্নোফলসের মজা, আহা কি দারুণ হবে ওখানে থাকতে। তোর যদি এটা মনে হয় তাহলে ঠিক আছে, কালকেই তোর মাসিকে বলছি ওই পাহাড়ের মধ্যেই তোর শ্বশুরবাড়ি খুঁজে দিতে। আরে মা, এটা তো দারুণ আইডিয়া, এটা আগে আমার মাথায় আসেনি কেন? দারুণ বললে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি মাসিকে কল করে একটা কথা বলো, শ্বশুরবাড়ি যেমনই হোক, কিন্তু শর্ত আমার একটাই, ছেলে ওখানকার বাসিন্দা হতে হবে আর তার ঘর থাকবে একদম টপে, একদম পাহাড়ের চূড়ায়, যেখানে সবথেকে বেশি স্নোফলস হয়। সত্যি মা, এরকমটা হলে দারুণ মজা হবে, স্নোফলসের জন্য আর ছুটি নিতে হবে না, আর এই গরমেও কষ্ট পেতে হবে না। ঠিক আছে মা, তাহলে তুমি রুটি বানাও আর আমি ভাবি আমার বিয়ের রিসেপশনে আমি কি ড্রেস পরবো। ওহ কি মজা! এই বলে অদিতি হাসতে হাসতে নিজের ঘরে চলে গেল। কি হবে এই মেয়ের, একদম পাগল। যাই বাবা, রুটিগুলো বানিয়ে নি, ম্যাডাম তো চলে গেলেন নিজের শ্বশুরবাড়ির স্বপ্ন দেখতে। আরে কে যাচ্ছে শ্বশুরবাড়ি? তুমি না আমি? কি বলো? আরে আমার কোথাও যাওয়ার মন নেই, না নিজের শ্বশুরবাড়িতে, না তোমাকে কোথাও পাঠাতে। তোমার মেয়ের মাথায় তো এখন ভূত চেপেছে, ও বিয়ে করলে পাহাড়েই বিয়ে করবে।
ওর নাকি উঁচু পাহাড়েই শ্বশুর বাড়ি চাই। এবার তুমি তোমার মেয়েকে বোঝাও যে পাহাড়ে থাকতে কতটা কষ্ট হয়। কত কষ্ট পেয়েই না আমরা পাহাড় ছেড়েছি। আমাদের সময়টা আলাদা ছিল বিভা। এখন পাহাড়ও অনেক উন্নত হয়েছে, ওখানকার জীবনযাত্রা অনেক উন্নত হয়েছে। আরে যতই পরিবর্তন হোক না কেন, এখানকার মতো সুবিধা তো আর ওখানে নেই। আরে এ কি, আবার হঠাৎ করে তোমার মত বদলে গেল কেন? তোমার কথাতেই তো আমরা জয়েন্ট ফ্যামিলি ছেড়ে দিল্লিতে শিফট করেছি। বিভা, দিল্লি আসাটা আমাদের প্রয়োজন ছিল। তোমারও ওখানে ভালো লাগছিল না, আর দিল্লিতে আমাকে ভালো স্যালারি অফার করছিল। আর সত্যি বলতে কি, মনে হচ্ছে বিভা মায়ের শ্বশুরবাড়িটা পাহাড়ই হবে। হ্যাঁ, পরিষ্কার করে বলো না কি ব্যাপার। আরে আজকে অফিসে লাঞ্চ করার সময় দাসবাবুর সাথে কথা হচ্ছিল, তখনই উনি আমাদের মেয়ের জন্য একটা সম্বন্ধের কথা বললেন। ছেলে ওনার আত্মীয়, ছেলের বাড়ি কাশ্মীরে, একদম পাহাড়ের মাঝখানে। পরিবারটাও খুব বেশি বড় নয়, মা বাবা, এক ছেলে এক মেয়ে। ছেলে গিরিশের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে, আর মেয়ের বিয়ে আগেই হয়ে গেছে। পরিবারটা তো ভালোই, কিন্তু কাশ্মীর এত দূরে অদিতিকে কি করে পাঠাবো? তুমিও তো চিন্তা করো না গো, এটা ভগবানের ইচ্ছে। না হলে যখন অদিতির পাহাড়ে বিয়ে করার ইচ্ছা হলো, তখন কি এই সম্বন্ধটা আসতো? যাও, তুমি কি মেয়ের সাথে কথা বলো। বিভা গিয়ে অদিতিকে তার এই সম্বন্ধের কথা বলে, আর কাশ্মীরের নাম শুনে অদিতি এক কথাতেই রাজি। আরে মা, এ তো ভাববার কি আছে, কাশ্মীরে হবে আমার শ্বশুর বাড়ি। তুমি একদম ভেবো না, ঝটপট হ্যাঁ বলে দাও মা। ওয়াও, কি মজা! একবার ঠান্ডা মাথায় ভেবে নে মা, আমি পাহাড়ে থেকেছি তাই জানি ওখানে থাকতে কতটা কষ্ট। পাহাড়ি জায়গায় 2-4 দিন ঘুরে আসা আর ওখানে সারা জীবন কাটানো, দুটোর অনেক পার্থক্য মা। আরে মা, তুমি এত চাপ নিও না। তুমি না অনেক গভীরে চলে যাও, বাবা ঠিকই বলে। তুমি না ওদের তাড়াতাড়ি হ্যাঁ বলে দাও, না হলে ওরা অন্য কাউকে পছন্দ করে নেবে। আরে দাঁড়া, একবার ছেলেটার ছবিটা তো দেখে নে। আরে মা, ছবি টবি দেখার দরকার নেই, বাবা তো দেখেছে। বাবার পছন্দ মানেই আমার পছন্দ। আর মা, কাশ্মীরের সুন্দর পরিবেশে আমি সবসময় থাকতে পারবো, এর থেকে বেশি আর কি চাই। অদিতি নিজের বিয়ে আর শ্বশুরবাড়ি নিয়ে খুবই এক্সাইটেড ছিল। কিছুদিনের মধ্যেই গিরিশ আর অদিতির বিয়ে হয়ে যায়, আর অদিতি খুশি মনে কাশ্মীরে তার শ্বশুরবাড়িতে চলে আসে। কিন্তু তারপর অদিতি মা, যাও সবার জন্য গরম স্যুপ বানিয়ে আনো। কিন্তু মা, 1 ঘন্টা আগেই তো সবাই একসাথে কফি খেলো। এটা কাশ্মীর বাবা, এটা তোমার দিল্লি না। এখানে ঠান্ডা থেকে বাঁচতে গেলে কিছু সময় অন্তর গরম পানীয় খেতে হয়। তাই প্রথমে সবাই কফি খেয়েছে, এবার গরম স্যুপ খাবে। এর কিছুক্ষণ পর সবার জন্য আদা দেওয়া চা বানিয়ে ফেলো, ঠিক আছে? এটা ছিল অদিতির শ্বশুর বাড়ি, তার উপরে কাশ্মীরের ঠান্ডা। এখানে অদিতির বাপের বাড়ির কোনো অজুহাত চলবে না। তাই ইচ্ছে না থাকলেও কিছু সময়ের ব্যবধানে ওকে সবার জন্য গরম পানীয় কিছু বানাতেই হতো। এই যা, এটা যে পুরো ঠান্ডা হয়ে গেল অদিতি। আরে আমি তো এইমাত্র বানিয়ে আনলাম, এর মধ্যে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ মা, এখানে এমনটাই হয়। যাও আবার গরম করে নিয়ে আসো, আর এবার কেটলি করে আনবে, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হবে না। আস্তে আস্তে অদিতি এই পাহাড়ি জীবনে সাইড এফেক্ট বুঝতে পারলো, আর সেটা বুঝতে পারলো যে পাহাড়ি জীবনযাত্রা আর এখানকার খাবার দাবার ওর বাপের বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। ওহ, কি ঠান্ডা গো! এই কারেন্ট কখন আসবে গো? ওহ, একবার যখন গেছে, ও আরামায়েশ করেই আসবে। হ্যাঁ, এটা তুমি কি বলছো গো? হিটার ছাড়া তো আমি বাঁচবই না ঠান্ডায়। আচ্ছা শোনো না, আমাদের কাছে ইনভার্টার আছে তো, ওটা চালাও। হ্যাঁ আছে তো, কিন্তু সেটা আমরা খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখি। এই সামান্য ঠান্ডাতে চালিয়ে লাভ নেই। কি খারাপ সময়? এর থেকে খারাপ সময় কবে আসবে গো? দেখো না, আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। বুঝতে পারছি, এখানকার ঠান্ডার অভ্যাস নেই তো, তাই এমন হচ্ছে। তুমি এক কাজ করো, এই ব্ল্যাঙ্কেটটা গা দিয়ে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আর পরের দিন কি সকাল 11টা বেজে গেল, এখনো সূর্য উঠল না। সূর্য ওঠার আশা তো ছেড়েই দাও বৌমা, এটা ডিসেম্বর মাস, এখন সোজা বরফ পড়বে। বরফ পড়ার কথা শুনে অদিতি খুব খুশি হয়ে যায়, কারণ ওর যে স্বপ্ন ছিল স্নোফলস দেখার। কিন্তু সত্যি যখন বরফ পড়ল, তখন ওর অবস্থা আরো খারাপ হয়ে গেল। আরে অদিতি, এখানে বসে কি করছো? চলো দেখো গিয়ে, বাইরে বরফ পড়ছে। তুমি তো কাশ্মীরের স্নোফল খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ দেখতাম তো, কিন্তু খুব ঠান্ডা লাগছে গো। এই যা, আমি তোমায় বলতেই ভুলে গেলাম, যতক্ষণ স্নোফল হবে ততক্ষণ কিন্তু হিটার চালানো যাবে না। কিন্তু কেন? কারণ স্নোফলের সময় দরজা জানলা বন্ধ রাখতে হয়, তাই তখন যদি আমরা হিটার চালাই সেটা বিপজ্জনক হতে পারে। আচ্ছা চলো তাড়াতাড়ি বাইরে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে।
কিন্তু ও যখন রুম থেকে বাইরে এলো তখন সবাই ওকে দেখে খুব হাসতে লাগলো। অদিতি, নিজের একই হাল করেছো তুমি। তোমাকে দেখতে যে কার্টুন লাগছে। সবাইকে এভাবে হাসতে দেখে ওর খুব খারাপ লাগে আর ওর চোখে জল চলে আসে। কোনো ব্যাপার না মা, পাহাড়ে শ্বশুরবাড়ি থাকায় কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে। আর আমি এও জানি বৌমা, ধীরে ধীরে তুমি সব অ্যাডজাস্ট করতে পারবে, যেমন আমি পেরেছি। কিন্তু আপাতত তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কিছুদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসা উচিত। কি বৌমা, আমি ঠিক বললাম তো? শাশুড়ির এই কথা শুনে অদিতির মুখে হাসি ফুটে উঠল আর সে বুঝতে পারল যে পাহাড়ে শ্বশুরবাড়ি থাকার কথা ভাবা আর শ্বশুরবাড়িতে থাকা দুটো আলাদা। আর এমনটা নয় যে ও হেরে গিয়েছিল, শুধু কটা দিনের জন্য সে নিজের মায়ের বাড়িতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। Best Buddies. Hello friends. Thanks for watching this video. अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक, सब्सक्राइब, कमेंट्स करें इस वीडियो पर और हाँ, शेयर करना भी ना भूलें। और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बडीज।